এখানে ফর্সা ছাড়া আপনি শ্যামলা পাবেন না, বাদামি কালারের পাবেন না, কালো কালারের পাবেন না, অন্য কোনো কালারের পাবেন না। আমরা আমেরিকান বাসী সবাই ফর্সা, কিন্তু দেখুন ভারতীয়দের বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের। এটা কেন বলে উনি একটু বিদ্রুপের হাসি হাসছিলেন। স্বামী বিবেকানন্দ তার মনোবাঞ্ছা বুঝতে পেরেছিলেন যে উনি ভারতীয়দের অপমান করার জন্য এই কথাগুলো বলছেন। উনিও স্বামী বিবেকানন্দ মনে মনে ভেবেছেন যে তাকে উচিত শিক্ষা দেবেন, কারণ যখন ভারতের কথা আসে, ভারতীয়ত্বের কথা আসে এবং ভারতের নাগরিকের প্রসঙ্গ আসে, আর যাই হোক স্বামী বিবেকানন্দ কখনো তাদেরকে ছেড়ে কথা বলেন না। তখন খুব দৃঢ়তার সাথে স্বামী বিবেকানন্দ উনাকে উত্তর দিলেন, আপনি ঠিকই বলেছেন, ভারতীয়দের বিভিন্ন কালার বিভিন্ন রকম, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ বাদামি কালারের, কেউ কালো কালারের গায়ের রং। আর আমেরিকারা সবাই ফর্সা। কেন জানেন? বলছেন কেন বলুন। স্বামী বিবেকানন্দ নির্বিঘ্নে উত্তর দিলেন, গাধারা সব এক কালারেরই হয়, আর যারা ঘোড়া তারা বিভিন্ন কালারের হয়। আমাদের ভারতীয়রা সমস্ত ঘোড়া, তাই বিভিন্ন কালারের রং তারা পায়। আর আমাদের ভারতেও গাধা আছে, আমাদের ভারতীয় গাধারাও সবাই এক কালারের। ওনার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, যার নামে আমরা এখানে আমরা যুব বিষয়ক কল্যাণ দপ্তর এবং আমাদের ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। যে কোনো যুব সমাজ, যে কোনো দেশের ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যুবকে হিন্দিতে আমরা যুবা বলি। এই যুবা শব্দটিকে যদি আমরা একটু উল্টে দেই, একটু ঘুরিয়ে দেই, তাহলে কিন্তু যুবা শব্দটা হয়ে যায় বায়ু। তো বায়ু মানে কি জিনিস আমরা জানি। বায়ু না থাকলে আমাদের মানব সমাজ, আমরা শুধু মানব সমাজ, সম্পূর্ণ প্রকৃতি বায়ু না থাকলে বিনষ্ট হয়ে যাবে। তো বায়ু যখন আস্তে আস্তে বায়ু যখন বয়, তখন আমাদের সবার জন্য কিন্তু সে শীতলতা প্রেরণ করে। শীতলতা মানে আমাদের সবার জন্য আরামদায়ক হয়। কিন্তু বায়ু যখন খুব দ্রুত গতিতে বয়ে চলে, তখন কিন্তু আমাদের জন্য বিপদের কারণও হয়, কারণ সে তুফানে পরিণত হয়। এবং তুফান মানে কি জিনিস? যদি তুফানকে আমরা কন্ট্রোল করতে না পারি, সে আমাদের ধ্বংসের কারণও হয়। আর তুফানকে যদি, তুফানের যে বায়ু আছে, সেই বায়ুকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে তার মধ্য থেকে কিন্তু শক্তি উৎপন্ন হয়, আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তো সুতরাং আমাদের যুবক মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যেই সম্পদ না থাকলে কোনো দেশের অগ্রগতি কখনো সম্ভব না, কিংবা ওই দেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন থাকে যেই দেশে যুব সমাজ থাকে না। আর যুব সমাজ যদি কন্ট্রোলে থাকে, অর্থাৎ বায়ু যদি কন্ট্রোলে থাকে, তাহলে সম্পূর্ণ মানব সমাজ এবং সৃষ্টির জন্য সে হিতকারী হয়। আর যুব সমাজ যদি ডিসিপ্লিনের বাইরে থাকে, তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মতো ঘটনা হবে। বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আমরা সবাই জানি যে কিছুদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্ত যুব সমাজ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলন হতেই পারে, আন্দোলন নিয়ে কোনো বিরোধিতা নেই। সেই আন্দোলনের ফলে একটা সরকারের পতন ওখানে হয়েছে। সেই আন্দোলনের ফলে একটা সরকারের পতন হয়েছে, সেটাও হয় বিভিন্ন দেশে আন্দোলনের ফলে সরকারের পতন হয়। কিন্তু তার পরবর্তী সময়ে যেটা হয়েছে, সেটা হচ্ছে যুব সমাজ যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকে, নিয়ন্ত্রণে যদি না রাখা যায়, তাহলে তার পরিণতি যেটা হয় সেটা আমরা বাংলাদেশে দেখেছি। সরকারের পতনের পর যারা আন্দোলনকারী সেই যুব সমাজ কি করেছে?
সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর সেখানে লুটপাট করা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস সেখানে লুটপাট করা হয়েছে, বিভিন্ন সরকারি অফিস সেখানে লুটপাট করা হয়েছে, বিভিন্ন কল কারখানা ট্রফি নিয়ে বাড়ি ফিরছে। এটা কিন্তু যদি যুব সমাজ তারা আন্দোলনও করে, সেই আন্দোলন যদি গঠনমূলক না হয় তাহলে সেটাই কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আর আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যুবকদের দেশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। সেই কারণে আমাদের দেশের যে মূল সম্পদ সেটা আমাদের দেশের যুব সমাজ। আর আজকে আমাদের এই প্রোগ্রাম আমাদের সেই যুব সমাজকে নিয়ে, আমাদের যুব সম্পদকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম। সুতরাং আজকের এই প্রোগ্রামের মঞ্চে উপস্থিত আছেন আমাদের